শুরুতে জানিয়ে দেব রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। জানিয়ে দেব পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক ধাপ বাড়ালো ভারত ও পাকিস্তান। অন্যদিকে রয়েছে একদিনে প্রায় ৮ শতাধিক যুদ্ধবন্দীকে মুক্তি দিল রাশিয়া ও ইউক্রেন। এদিকে রয়েছে গাজার উত্তরে এখনো কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি, মৃত্যু হলো আরও ৭৬ জনের। সর্বশেষ জানিয়ে দেব ইউরোপীয় পণ্যে ৫০% শুল্ক আরোপের হুমকি দিল ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। রাশিয়ার ওরিয়লে দেশটির একটি MI-8 সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এর ফলে হেলিকপ্টারটিতে থাকা সব ক্রু নিহত হয়েছেন। ২৩ মে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মস্কো থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার অর্থাৎ ২২৯ মাইল দক্ষিণ পশ্চিমে অরিয়ল অঞ্চলে একটি সামরিক রাশিয়ান হেলিকপ্টার প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়। এতে সব আরোহী নিহত হয়েছেন। অরিয়ল গভর্নর আন্দ্রেই বলেছেন, অরিয়লে উরিটোস্কি জেলার ঘটনাস্থলে জরুরি পরিষেবার টিম কাজ করছে এবং তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই বলে জানিয়েছেন তিনি। এছাড়া জনসাধারণকে ঘটনাস্থল থেকে ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, হেলিকপ্টারটি একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়। এই ঘটনায় ভূমিতে কোনো হতাহত হয়নি, তবে ক্রুরা বেঁচে নেই কেউই। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে কারিগরি ত্রুটি হিসেবে বিবেচনা করা হচ্ছে, তবে হেলিকপ্টারটিতে কত সদস্য ছিল তা উল্লেখ করা হয়নি ওই বিবৃতিতে। এদিকে পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ালো ভারত পাকিস্তান। সাম্প্রতিক উত্তেজনার জেরে উভয় দেশের বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়িয়েছে ভারত ও পাকিস্তান। প্রতিবেশী দেশ দুটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয় শুক্রবার ২৩ মে। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, আকাশসীমা ব্যবহারের উপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। এমনকি ভারতীয় সামরিক বাহিনীর বিমানের উপরও এই একই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক চরম অবনতি হওয়ার পর গত মাসে আকাশসীমা ব্যবহারের উপর পাল্টাপাল্টি এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর শুক্রবার প্রথম দফায় উভয় দেশই সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছিল। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। এই ঘটনার পর ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে ভারতের স্বাক্ষরিত সিন্ধু নদ পানি বন্টন চুক্তি স্থগিত করা সহ একাধিক পদক্ষেপ নেয় নয়াদিল্লি। দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত, স্থল সীমান্ত বন্ধ এবং ভিসা স্থগিত সহ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান। এদিকে একদিনে প্রায় ৮ শতাধিক যুদ্ধবন্দীকে মুক্ত দিল রাশিয়া ইউক্রেন। গত ৩.৫ বছরের যুদ্ধের ইতিহাস এ যাবৎকালে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার উভয় দেশই ৭৮০ জন যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছেন। এদের মধ্যে সামরিক, বেসামরিক উভয় ধরনের বন্দী রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছেন, শুক্রবার ছাড়া পাওয়া এই যুদ্ধবন্দীদের অর্ধেক ৩৯০ জন ইউক্রেনের, বাকি অর্ধেক রাশিয়ার। উভয় দেশই ২৭০ জন করে সামরিক এবং ১২০ জন করে বেসামরিক বন্দীকে মুক্তি দিয়েছেন। সম্প্রতি তুরস্কের দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে হওয়া সংলাপে মস্কো ও কিয়েভের মধ্যে যেসব সমঝোতা রয়েছে সেসবের আওতায় ছেড়ে দেওয়া হয়েছে এই যুদ্ধবন্দীদের। তুরস্কের বৈঠকে উভয় দেশের ৫০০ জন করে মোট ১,০০০ যুদ্ধবন্দীর মুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ও ইউক্রেন। তাদের মধ্যে শুক্রবার মুক্তি পেলেন ৭৮০ জন। আজ শনিবার ও আগামীকাল রোববার ২২০ জনকে ছেড়ে দেওয়া হবে। গতকাল যে ৩৯০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে মস্কো, তাদের একজন ওলেকজান্দার নেহরি, ইউক্রেনীয় বাহিনীর একজন সৈন্য সদস্য। তার স্ত্রী এ সময় উপস্থিত ছিলেন। মুক্তির পর ইউক্রেনের সুমি শহরের বাসিন্দা নেহির রয়টার্সকে বলেন, আমাকে যে আজ মুক্তি দেওয়া হচ্ছে আমার স্ত্রীকে জানানো হয়নি। এমনিতেই কারা কর্তৃপক্ষ প্রতি শুক্রবার পরিবারের সদস্যদের সঙ্গে আমার সাক্ষাৎ করতে দেয়। সে আমার সঙ্গে আজ ওই সাপ্তাহিক সাক্ষাৎ করতেই এসেছিল। এসে যখন দেখলো আমি মুক্তি পেয়েছি, সে খুশিতে প্রায় বাকরুদ্ধ হয়ে গেছে। বিষয়টি ঠিক কেমন
আপনি যদি কখনো এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে না যান তাহলে আপনাকে তা বোঝানো কঠিন হবে। আমি শুধু এইটুকু বলতে পারি, কখনো বিশ্বাস হারালে চলবে না, নিরাশ বা হতাশ হওয়া চলবে না। 9 মাস আগে ইউক্রেনের খেরসন প্রদেশের দেশটির সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছিল রুশ বাহিনীর সৈন্য সদস্য ওলেকজান্ডার তারাশভ। শুক্রবার যেই 390 জন রুশ বন্দীকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে তারাশভ একজন ছিলেন। রয়টার্সকে তারাশভ বলেছেন, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি মুক্তি পেয়েছি। যুদ্ধবন্দীদের মুক্তিদানের ব্যাপারটিকে স্বাগত জানিয়েছেন এই যুদ্ধের প্রধান মধ্যস্থকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, মস্কো কিয়েভ উভয় পক্ষের সমঝোতাকে স্বাগত। এদিকে গাজার উত্তরে এখনো খাবার যায়নি, আরও মৃত্যু ৭৬ জন। ইসরায়েলি হামলায় শুক্রবার থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় অন্তত ৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরাকে স্থানীয় একটি চিকিৎসা সূত্র এই তথ্য জানিয়েছেন। হামলায় অব্যাহত থাকা নিহতের সংখ্যা আরও বাড়ছে। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে এক পরিবারকে লক্ষ্য করে চালানো বোমাবর্ষণে প্রায় ৫০ জন নিহত বা নিখোঁজ হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারা অভিযোগ করেন, ইসরায়েলি সেনাবাহিনী মজা করে বেসামরিক লোকজনকে হত্যা করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, গাজার পরিস্থিতি এখন এই নিষ্ঠুর সংঘর্ষের সবচেয়ে নিষ্ঠুর পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, ফিলিস্তিনিরা অভুক্ত থেকে মরছে, অথচ ইসরায়েল সাহায্য হিসেবে কেবল 1 চামচ ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে। এখন পর্যন্ত অবরুদ্ধ উত্তর গাজায় কোনো ত্রাণ পৌঁছায়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী চলমান যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৫৩,৮২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছে ১,২২,৩৮২ জন। তবে গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মৃতের প্রকৃত সংখ্যা ৬১,৭০০ শতাধিকের বেশি হতে পারে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলে হামাসের নেতৃত্বে ৭ অক্টোবর ২০২৩ তারিখের হামলায় প্রায় ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি বন্দী হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইউরোপীয় পণ্যে ৫০% শুল্ক আরোপের হুমকি দিল ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পণ্যের উপর আগামী মাস থেকে ৫০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ২৩ মে এমন সতর্ক বার্তা দিয়ে তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য আলোচনা কোনোভাবেই এগোচ্ছে না। মাত্র ২ সপ্তাহ আগে চীনা পণ্যের উপর শুল্ক নামানোর সিদ্ধান্ত নেয় ডোনাল্ড ট্রাম্প। এতে আন্তর্জাতিক বাণিজ্যে কিছুটা শিথিলতা শুরু হয়েছিল, কিন্তু এরই মধ্যে ইউরোপীয় দেশগুলোর উপর ৫০% শুল্ক আরোপের হুমকি দিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই ব্যাপারে লিখেছেন, তাদের বাণিজ্য বাধা, ভ্যাট ট্যাক্স, হাস্যকর কর্পোরেট জরিমানা, অআর্থিক বাণিজ্য বাধা, আর্থিক কারসাজি, আমেরিকান কোম্পানিগুলোর বিরুদ্ধে অন্যায্য এবং অযৌক্তিক মামলা, অনেক কিছুর কারণেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বছরে $250 মিলিয়ন বেশি বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। তিনি আরও লিখেছেন, তাদের সাথে আমাদের আলোচনা কোনো ফলপ্রসূ হচ্ছে না, অতএব আমি 1 জুন 2025 থেকে ইউরোপীয় ইউনিয়নের উপর সরাসরি ৫০% শুল্ক আরোপের সুপারিশ করছি। ট্রাম্পের এমন হুমকির জবাবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি বিভিন্ন দেশের বিরুদ্ধে ট্রাম্প শুল্ক যুদ্ধ ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই দেশগুলোর বাণিজ্য আরও বাড়তে পারে এমনটাই মন্তব্য করেছেন তিনি এর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বেশিরভাগ পণ্যে তিনি 20% শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু ইউরোপের দেশগুলো এই নিয়ে আলোচনা করতে ইচ্ছা প্রকাশ করার পর শুল্ক 20% থেকে কমিয়ে 10% নিয়ে আসেন তিনি, যা আগামী 8 জুলাই পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল, কিন্তু তার আগে ট্রাম্প 50% শুল্ক আরোপের হুমকি দিলেন।